মালিহা চলে যাচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে। আশপাশের কোলাহল তার কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ পেছনে থেকে একটা গলা ভেসে এলো। মলি, দাঁড়াও। নীলাঞ্জনা, দাঁড়াও। কিন্তু মালিহা থামল না। পা চালিয়েই যেতে লাগল। শান্ত ছুটে এসে তার সামনে রাস্তা আটকে দাঁড়াল। রাগে চোখ জ্বলছিল মালিহার। সে গর্জে উঠল, রাস্তা ছাড়েন। শান্ত কাপা গলায় বলল, এমন করছো কেন মলিজান? কয়েক বছর আগের সবকিছু ভুলে যাও না প্লিজ। মালিহার ঠোঁটে তাচ্ছিল্যের ছায়া, কণ্ঠে বিষাক্ত স্থিরতা। কে আপনার মলিজান? আমি কারো মলিজান না। আমি মালিহা। ওকে, শুধু মালিহা। মালিহা যেতে নিলে শান্ত মালিহার হাত ধরে পেলে। মালিহার চোখের পানি টলমল করছে। আকস্মিক মালিহা শান্তর গালে সজোরে র বসিয়ে দেয়। শান্ত হয়তো ভাবতেও পারেনি তার মলিজান তার গা এ হাত তুলবে। শান্ত মালিহার চোখে দৃষ্টি রাখল। সেই দৃষ্টিতে যেন মালিহার ভিতরে এক মুহূর্তে তুলপাড় শুরু হল। শান্ত অস্পষ্ট স্বরে বলল, নীলাঞ্জনা, এতটা নিষ্ঠুর তো ছিল না আমার মলিজান। আজ এত পরিবর্তন কেন? তখনই কয়েকটা ছেলে আসলো সেখানে। এসেই শান্তকে ধরে বলল, রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা হচ্ছে। তোর সমস্যা কি? রাস্তার মাঝে কেন একটা মেয়েকে ইপটিজিং করছিস? অবস্থা খারাপ দেখে শান্ত বলল, আপনারা ভুল বুঝছেন। আমরা পরিচিত, আমরা একে অপরকে চিনি। ছেলেগুলো মালিহাকে জিজ্ঞেস করে, সত্যিই কি আপনি এই ছেলেকে চিনেন? মালিহা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, না, চিনি না। শান্ত অবাক হয়ে তাকিয়ে রইল মালিহার দিকে। কিছু বলবে তার আগেই মালিহা জায়গা ত্যাগ করে। ছেলেগুলো বলল, লারে ধর। বলেই ছেলেগুলো মারতে শুরু করল শান্তকে। শান্ত অদ্ভুতভাবে তার মলিজানের দিকে তাকিয়ে রইল। মালিহা শান্তর প্রেমের তখন বছর পার হয়ে যায়। খুব ভালো সম্পর্ক ছিল তাদের। কলেজে তারা ছিল বেস্ট কাপল। প্রেমের নামে নষ্টামি তাদের মাঝে কোন অস্তিত্ব ছিল না। মালিহার মা বাবাও ব্যাপারটা জেনে যায়। কিন্তু তারা খুব সাপোর্টিং ছিল মেয়ের প্রতি। মালিহার বাবা মা শান্তর কথা শুনেছে কিন্তু কখনোই দেখা হয়নি। এভাবেই যেতে লাগলো পড়াশোনার মাঝে তাদের প্রমময় দিন। একদিন নবীন বরণ অনুষ্ঠান ছিল মেডিকেলে। একটা ছেলে ভর্তি হয়। সেই ছেলে সবার সামনে মালিহাকে প্রপোজ করে। ছেলেটা জানত না মালিহার বয়ফ্রেন্ড আছে। শান্ত গিয়ে ছেলেটাকে রতে শুরু করে। মালিহা শান্তকে আটকানোর চেষ্টা করে, তবুও পারে না। সবাই তাকিয়ে আছে মালিহা আর শান্তর দিকে। মালিহার আগে শান্তর হাত চেপে ধরে বলল, শান্ত, স্টপ। বন্ধ করো এসব। কি করছো কি তুমি? এভাবে কেন মারছো ছেলেটাকে? শান্ত ছেলেটাকে ছেড়ে দিয়ে মালিহার দিকে তাকায়। শান্তর চোখ দিয়ে যেন আগুনের শিখা গলে গলে পড়ছে। বালা, তোমার খুব ভালো লেগেছে ছেলেটা প্রপোজ করাই? মালিহা শান্তভাবে বলল, এসব ফালতু বিষয় নিয়ে একদম ঝামেলা করবে না বলে দিচ্ছি। শান্ত শান্ত চিৎকার করে বলল, বলে পেল না তোর আরেকটা প্রেমিক দরকার। আমাকে দিয়ে তোর হবে না। এই প্রথম শান্ত মালিহাকে তুই করে বলছে। হঠাৎ করেই ঠাস একটা শব্দ হল। পুরো কলেজ হা করে আছে। মালিহা শান্তর গালে র বসিয়ে দিয়েছে। মালিহার হাত কাঁপছে। চোখে পানির বন্যা বয়ে যাচ্ছে। শান্ত গালে হাত ধরে অবাক হয়ে তাকিয়ে থাকল মালিহার দিকে। মালিহা দৌড়ে বের হয়ে গেল কলেজ থেকে। শান্ত একই স্থানে দাঁড়িয়ে রইল। পুরো কলেজ মেরে আছে। কেউ কেউ তাচ্ছিল্য হাসছে, কোথায় গেল এত ভালোবাসা প্রেম? সেদিনের পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে।
তবে মালিহা খুব আফসোস করে তার কাণ্ডের জন্য। অনেক কল দেয় শান্তকে কিন্তু শান্তর ফোন বন্ধ। কয়েকদিন পর শান্ত কলেজে আসে। মালিহা গিয়ে দেখে শান্ত তার বন্ধুদের সাথে বসে ক্যাম্পাসে গল্প করছে। মালিহা গিয়ে বলল, স্যান্টা, কি সমস্যা তোমার? কল ধরো না কেন আমার? শান্ত অলসতার ভঙ্গিতে বলল, আমার আবার কিসের সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তুই গিয়ে কার সাথে প্রেম করবি না কি করবি এটা তোর ব্যাপার, আমার কোনো সমস্যা নাই। প্লিজ শান্ত, এবার বন্ধ করো এসব। আর এইসব ভালো লাগছে না, ফালতু ঝামেলা। শান্ত রাগে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ আমি করলেই ঝামেলা? আমার ভালোবাসা তোর ঝামেলা মনে হয়? আমার যত্ন তোর ঝামেলা মনে হয়? যখন তুই আমাকে বলিস মেয়েদের সাথে কথা না বলতে কই, তখন তো আমি ঝামেলা মনে করি না। এই ব্যাপারটা পুরোটাই ভিন্ন শান্ত। মালিহা বলল, সেদিন যে ছেলেটা মালিহাকে প্রপোজ করেছিল, সেই ছেলেটা তাদের এসব ঝামেলা দেখে এসে বলল, আসলে আমি নতুন তাই জানতাম না আপনারা রিলেশনশিপে আছেন। জানলে আমি কখনোই মালিহাকে প্রপোজ করতাম না। শান্ত ছেলেটাকে ধাক্কা দিয়ে বলে, তোকে এখানে কে আসতে বলেছে? যা এখান থেকে। ছেলেটা শান্তর আকস্মিক ধাক্কায় মাটিতে পড়ে গেল। মালিহা রাগে বলল, স্যান্টা, বলে ছেলেটাকে তুলে মাটি থেকে, আর বলল, আজ যেই তুমি আমাকে অবহেলা করছো, অপমান করতেছ, সেই তুমি একদিন আফসোস করবে আমাকে হারানোর বেদনায়। আমার সাথে কথা বলার জন্য চটপট করবে। কিন্তু সেদিন হাজার আফসোস করেও লাভ হবে না শান্ত। মালিহা সেই ছেলেটির কাছে গিয়ে বলল, আপনি যে আমাকে প্রপোজ করেছিলেন সেই প্রপোজ আমি একসেপ্ট করলাম। শান্তর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শান্তর দুপা পিছিয়ে গেল। যেন সে সেই মুহূর্তে উপলব্ধি করতে পারল ভালোবাসা হারানোর যন্ত্রণা। এভাবেই যেতে থাকে দিন। তাদের মাঝে কোনো কন্ট্যাক্ট নেই। সামনাসামনি দেখা হলেও একে অপরকে এড়িয়ে চলত। কিন্তু একটা কথা আছে না, মেয়েরা একবার মায়ে জড়িয়ে গেলে সেখান থেকে বের হওয়া এত সহজ না। সেরকমটাই হয়েছিল তাদের মাঝে। মালিহা এত কিছুর পরেও শান্তর জন্য পাগল ছিল। হঠাৎ একদিন কেউ কল দিয়ে মালিহাকে জানালো শান্ত কানাডা চলে যাচ্ছে। সেই মুহূর্তে মালিহা শান্তকে আটকানোর জন্য এয়ারপোর্টে যায়, কিন্তু ততক্ষণে শান্ত প্লেনে। সেদিন এয়ারপোর্টের মানুষ দেখেছিল একটা মেয়ের হাহাকার। রক্তের সম্পর্ক ছাড়াও যে কোনো মেয়ে একটা ছেলের জন্য এতটা দেওয়ানা হতে পারে সেটা হয়তো মালিহাকে দেখলেই বোঝা যায়। সেদিনের পর থেকে মালিহা না যায় কলেজে, না কারো সাথে কথা বলে। মালিহার মা বাবা অনেক বুঝানো চেষ্টা করে, কিন্তু না, তাতেও কোনো কাজ হল না। হঠাৎ একদিন সকালে মরিয়ম বেগম যায় নিজের মেয়ের রুমে সকালে ঘুম থেকে উঠানোর জন্য। গিয়ে দেখেন মালিহা ফ্লোরে পড়ে আছে। পাশেই পড়ে আছে ঘুমের ঔষধের খালি পাতা। মরিয়ম বেগম চিৎকার দেয় মালিহার অবস্থা দেখে। বেলাল হোসেন মেয়েকে হসপিটালে নিয়ে যায়। বেশ কিছুদিন হসপিটালে থেকে মালিহা সুস্থ হয়। কিন্তু সেদিনের পর থেকে মালিহার সাথে তার বাবা বেলাল হোসেন কথা বলেনি। যেই বাবার সাথে মালিহার সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, সেখান থেকে মালিহার বাবার ঢাকায় ট্রান্সফার হয়ে যায় চাকরির। সেখানে মালিহা আবারও নতুন কলেজে ভর্তি হয়। এতক্ষণ সবকিছু বলে অহনা থামল। সামনে বসে থাকা মেয়েটার চোখের কোণায় জল চিকচিক করছে। মেয়েটা বলল, ছেলেরা এমন কেন? সত্যিকারের ভালোবাসা কেন পা এ ফেলে দেয়? অহনা মাথা নাড়িয়ে বলল, না হা। শান্ত কম ভালোবাসানি। তাদের সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ ছিল তাদের জেদ ইগো। শান্ত আগে না বুঝলেও পরে বুঝতে পারে সে কি হারিয়েছে। যখন সে মালিহার থেকে অনেক দূরে, তখন সে উপলব্ধি করতে পারে ভালোবাসা হারানোর তীব্র যন্ত্রণা।
শান্ত মালিহার কাছে ক্ষমা চাওয়ার জন্য কন্ট্যাক্ট করার ট্রাই করে কিন্তু মালিহা তার সকল সিম চেঞ্জ করে পেলে। আমি অবশ্য শান্তকে মালিহার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম কিন্তু সেটাও চেঞ্জ করে নেয় মালিহা। এর জন্য মালিহা আমার সাথেও বেশ কিছুদিন কথা বলেনি। সামনে বসে থাকা মেয়েটার নাম মধুমিতা। এখানেই একটা স্কুলের শিক্ষকতা করে। আজ এই রেস্তোরাঁয় অহনার সাথে তার দেখে। অহনার পুরনো ফ্রেন্ড মধুমিতা। মালিহা আর শান্তকে এভাবে যেতে দেখে অহনাকে মধুমিতা জিজ্ঞেস করে কি হয়েছিল আর এতক্ষণ সব ঘটনা বলছিল। মধুমিতা বলল, তাদের মাঝে কি মিল হওয়ার কোনো উপায় নেই? আমি যতটুকু বুঝলাম ওরা একে অপরকে খুব ভালোবাসে। অহনা দীর্ঘ শ্বাস টেনে বলল, জানি না কি হবে। মালিহা খুবই জেদি একটা মেয়ে। ও এটা। সহজে সব কিছু ঠিক করে নেওয়ার মেয়ে না। মধুমিতা কিছুক্ষণ চুপ থাকল, হঠাৎ কিছু মনে পড়তেই বলল, ও হ্যাঁ, ওই যে ছেলেটার প্রপোজ অ্যাকসেপ্ট করেছিল মালিহা। তার কি হলো? মালিহা কি সেই ছেলের সাথে রিলেশনে গিয়েছিল? অহনা হাসল আর বলল, আর না। মালিহা সেদিন রাগে বলেছিল ওসব কথা এছাড়া কিছুই না। কিন্তু এবার মালিহা কোনো কিছু করতে পারে আমি সিউর না। মধুমিতা বলল, এই ইগো, অহংকার, জেদটাই হল মানবজাতির মহাশত্রু। আমরা এই ইগোর কারণেই সবচেয়ে মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলি। কিন্তু আশ্চর্য বিষয় হল আমরা বোকা মানবজাতি সেটা হারানোর পর উপলব্ধি করতে পারি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে মালিহা। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে যেন নিজেকেই চিনতে পারছে না। বিধ্বস্ত চেহারা, ফোলা চোখ দুটি যেন অনেক না বলা কথার ভারে ভারাক্রান্ত। ক্লান্তির ছাপ স্পষ্ট, মাথায় এলোমেলো চুল, পরনে শুধু একটি সাদা ফ্লাজো আর ঢিলে গেঞ্জি। একপাশে শোবার বিছানায় নীল রঙের শাড়িটা এলোমেলো হয়ে পড়ে আছে যেন কোনো যুদ্ধের পর পরিত্যক্ত কিছু। ঘরটায় জ্বলছে কেবল একটিমাত্র ড্রিম লাইট। তার নরম আলোয় ঘরটা যেন আরও নিঃসঙ্গ মনে হচ্ছে। নীরবতা এতটাই গা ছমছমে যে নিজের নিঃশ্বাসটাও ভারী শোনাচ্ছে। সময় থেমে গেছে যেন। নিজের হাতে আয়নার প্রতিচ্ছবিকে স্পর্শ করল মালিহা। ঠোঁটের কোণে এক তাচ্ছিল্য হাসি। আল্লাহ বুঝি মেয়েদের ভিতরেই কষ্ট লুকিয়ে রাখার অদ্ভুত এক শক্তি দিয়ে দিয়েছেন। তাই তো এই বুক ফেটে গেলেও কেউ বুঝে না। সবাই ভাবে আমরা মেয়েরা স্বার্থপর, ন্যাকামি করি। কেউ বোঝে না প্রতিটা হাসির পেছনে কতটা চাপা কান্না লুকানো থাকে। মুখের কথাগুলো শুনে বিচার করে সবাই, কিন্তু হৃদয়ের গভীরে যে দহন, তা তো আর কেউ দেখে না। আমি তো চেষ্টা করেছিলাম এসব কষ্ট থেকে নিজেকে দূরে রাখতে। চেয়েছিলাম একটা স্বাভাবিক, নির্বচাপ জীবন। কিন্তু তবুও কেন এই বুকের ভেতর এত হাহাকার জমে থাকে? কেন প্রতিদিন ঘুম ভেঙে বোঝা ভার হয়ে আসে বুকে? যদি পারতাম, যদি সত্যিই পারতাম, এই হৃদয়টা ছিঁড়ে খুলে ফেলতাম। সবটুকু ব্যথা বের করে এনে একে পরিষ্কার করে ফেলতাম। নতুন করে শুরু করতাম। তখনই দরজায় করাঘাত করল কেউ। মালিহা গিয়ে দরজা খুলতেই দেখল অহনা। মালিহা কিছু বলল না, আবার ভিতরে প্রবেশ করল। অহনা বিরক্ততে চোখ মুখ খিচিয়ে নিল। ঘরে শুধু মাত্র ড্রিম লাইটের আলোয় তার হালকা সমস্যা হচ্ছে। Balala. মালিহা রুমের লাইট অন করেই ড্রিম লাইটের আলোয় আমার সমস্যা হচ্ছে। মালিহা কোনো প্রত্যুত্তরে দিল না। অহনা নিজেই গিয়ে সুইচ অন করল কিন্তু লাইট অন হলো না। মালিহা বলল, আমার রুমে সাদা লাইট নেই, শুধু ড্রিম লাইট আছে। অহনা বিরক্ত হয়ে বলল, তুই মানুষ না অন্য কিছু? অহনা কাদের ব্যাগটা ড্রেসিং টেবিলে রেখে মালিহার কাছে গিয়ে দাঁড়াল। মালিহার দৃষ্টি বেলকনির থেকে বাহিরে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দুজন বেকনিতে।
অহনা ভেবেছিল হয়তো ওই ব্যাপারটার জন্য মালিহা অহনাকে অনেক কথা শোনাবে, কিন্তু তেমনটা কিছুই হল না। তাই অহনা একটু সাহস পেল। নিজের গলা ওয়াশ করে বলল, শান্তর সাথে সবকিছু ঠিক করে পেল। মালিহা এবার চোখ দুটো লাল করে তাকালো অহনার দিকে বলল, যার কারণে আমি আমার আব্বুর মুখ থেকে আম্মু ডাক শুনি না সেই কতগুলো বছর হয়ে গেল। তুমি বলছো তার সাথে সব ঠিক করে নিতে? কিন্তু শান্ত তোকে অনেক ভালোবাসে, অহনা বলল। মালিহা তাচ্ছিল্য হেসে বলল, আমি কি ভালোবেসেছিলাম না? সেদিনের হাহাকার তো শুনেনি ওই শান্ত? আমার বুকের ভিতর কিরকম ঝড় হয়েছিল সেটা কেউ দেখেনি। অহনা আর কিছু বলল না। সত্যি বলতে তার কিছু বলার মতো ভাষা নেই। এই মেয়ের সাথে কথা বলতে গেলে যুক্তি কথা দিয়ে অন্যজনের কথা আটকে দিবে। আর সেটা তো সবাই জানে, বই প্রেমীদের কথায় হারানো এত সহজ না। পুলিশের ডেস্কের সামনে বসে আছেন শুভ্র আহসান। চোয়াল শক্ত, চোখে ঝলকানির মতো ধৈর্য। তিনি ঠান্ডা গলায় বললেন, আমার ছোট ভাই কি করেছে যে ওকে ধরে আনলেন? পুলিশ কর্মকর্তা কাগজ উল্টে তাকিয়ে বলল, আপনার ভাই রাস্তায় মেয়েদের ইভটিজিং করেছে। সাধারণ মানুষ রেগে গিয়ে তাকে মারার উপক্রম করেছিল। আমরা না গেলে হয়তো আপনাদের পরিবার আজ শোকেই ডুবে যেত। এসব বেকার বখাটে ছেলেরা এমনই হয়, শুধু ঝামেলা পাকানো ছাড়া আর কিছু পারে না। শুভ্র একটু হেসে বললেন, আপনি যা বলছেন জেনে বুঝে বলছেন তো? আপনি যাকে এইমাত্র বেকার বখাটে বললেন তিনি দা শান্ত আহসান, দেশের সর্বকনিষ্ঠ সার্জারি স্পেশালিস্টদের একজন। আপনার কথার হিসেব বুঝে বলুন অফিসার। পুলিশ কিছুক্ষণ চুপ করে রইল। চোখে দ্বিধা ফুটে উঠল। আপনি বলছেন তিনি শান্ত আহসান? জি। যাকে আপনারা এই মুহূর্তে ভিতরে আটকে রেখেছেন তিনি আমার ভাই দা শান্ত আহসান। আর তার সম্মান নিয়ে খেলা করার আগে কে কতটা যোগ্য সেটা একটু যাচাই করে নিন। পুলিশ চুপসে গেল। ঘরজুড়ে এক মুহূর্তের নিস্তব্ধতা। বাইরে তখনও ভিড়, ভেতরে চাপা উত্তেজনা। শুভ্র গলায় রাগ চেপে বলল, এখনই ছেড়ে দিন শান্তকে। পুলিশ অফিসার কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, সরি, আমরা চিনতে পারিনি উনি শান্ত আহসান। তবে এখনই ছাড়া সম্ভব না। কেন সম্ভব না? কি বলছেন এসব? শুভ্র বিস্মিত কণ্ঠে বলে উঠল, কিছু আনুষ্ঠানিকতা আছে, ডকুমেন্টেশন করতে হবে। আর কোনো উকিল ছাড়া তাকে ছেড়ে দেওয়া যাবে না, অফিসার গম্ভীর মুখে বলল। শান্ত একটু ক্লান্ত ভঙ্গিতে বলল, এই রাতবেলা উকিল কোথায় পাব? এখন আমি কি করব? অফিসার শান্ত সুরে বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে ভালোভাবেই রাখব। সকালে উকিল নিয়ে চলে আসবেন, তখন নিয়ে যেতে পারবেন। শুভ্র দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শান্ত চোখের ইশারায় থামিয়ে দিল। শান্তর মুখে কোনো চিন্তার চাপ নেই। শুভ্র উঠে শান্তর কাছে গেল। শান্তর মুখে ছেলেগুলো খুব মেরেছে। মুখে শরীরে বিভিন্ন স্থানে লাল লাল দাগ হয়ে গেছে। শুভ্র শান্তর আঘাতের স্থানে হাত দিয়ে বলল, কে মেরেছে তোকে এভাবে? একবার নামটা বল। শান্ত বলল, বাদ দাও এসব। রাস্তার কিছু ছেলেপুলে। তেমন লাগেনি। শুভ্র বলল, লাগেনি মানে? মুখে লাল লাল দাগ হয়ে গেছে আর তুই বলছিস লাগেনি? শান্ত কিছু বলল না। শুভ্রও চলে যেতেই শান্ত বিড়বিড় করে বলল, অন্তরের ব্যথা বড় ব্যথা, এর চেয়ে বড় কিছু হতেই পারে না। আর এইসব ব্যথা তো আমার জন্য কম হয়ে গেছে, আরও পাওয়া উচিত আমার। মালিহা হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামছে।
লিফট থাকার পরও মেয়েটা সিঁড়ি দিয়েই নামতে পছন্দ করে। কেউ যখন জিজ্ঞেস করে, লিফট দিয়ে যাও না কেন? তার একটাই উত্তর, আমার লিফট ভালো লাগে না। আজও তাই, নীরবে সিঁড়ি বেয়ে নিচে নামছে মালিহা। ধীরে ধীরে তার পায়ের শব্দ ধ্বনিত হচ্ছিল সিঁড়ির দেয়ালে। ঠিক তখনই, নিচে পৌঁছে সে দেখল সামনে দাঁড়িয়ে আছে নৌশাদ। নৌশাদ মালিহাকে দেখে হালকা মুচকি হাসল। অপ্রস্তুত মালিহা একটু ইতস্তত করে তাকাল, তবুও ঠোঁটের কোণে এক বিনীত হাসি ফুটে উঠল। ছেলেটাকে নাচিয়ে থাকা সত্যিই মুশকিল। মাশাআল্লাহ, লম্বায় অনেকটা আর তার চুল যেন ঠিকভাবে সাজানো নরম কেশরাশি। চোখে মুখে এক ধরনের নীরব আত্মবিশ্বাস, যা কাউকে না তাকিয়ে পারতেই দেয় না। নৌশাদ সামনে এগিয়ে এসে বিনীত কণ্ঠে বলল, লিফট থাকতে সিঁড়ি কেন? মালিহা বলল, পাগুলো তো এখনো আস্তই আছে, তাহলে সিঁড়ি দিয়ে আসতে সমস্যা কি? নৌশাদ আবার বলল, কেমন আছেন ম্যাডাম? মালিহা বলল, ভালো, তবে ম্যাডাম কেন ডাকেন? নৌশাদের কালোচিটে ঠোঁটে হাসি দিয়ে বলল, জানি না কেন, তবে খুব ভালো লাগে ম্যাডাম ডাকটা। হঠাৎ করেই চোখ যায় নৌশাদের হাতের দিকে। হাতে একটা বেলিফুলের মালা। মালিহা কিছুক্ষণ অদ্ভুত নয়নে তাকিয়ে রইল সেই মালাটার দিকে। সে ভাবল এমন একটা সময় ছিল যখন শান্ত সবসময় মালিহার জন্য হাতে বেলিফুল নিয়ে দাঁড়িয়ে থাকত। আজ নৌশাদের হাতে বেলিফুল দেখে মনে পড়ে গেল সেই সুন্দর স্মৃতির উপরে কষ্টকর স্মৃতি হিসেবে চিহ্নিত দিনগুলো। নৌশাদ কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। মালিহা বলল, কিছু বলবেন? না, কিছু না। মালিহা বলল, বেলিফুল কার জন্য নিচ্ছেন? নৌশাদ কিছুক্ষণ চুপ থেকে বলল, অজানা কারোর জন্য। অজানা মানে? মালিহা বলল। নৌশাদ মালিহার দিকে মালাটা দিয়ে বলল, আজ না হয় মনে করেন এটা আপনার জন্যই। মালিহা মুচকি হেসে বলল, আমার জন্য কেন হবে? আমার প্রয়োজন নেই আর আমি বেলিফুল পছন্দ করি না। নৌশাদ বলল, মিথ্যা বলছেন কেন? আমি জানি আপনি বেলিফুল পছন্দ করেন। কিভাবে? ওই দিন যখন আপনাদের বাসায় গেলাম তখন দেখলাম বেকনিতে অনেক বেলিফুল গাছ। আর আপনার আব্বুও বলেছে আপনার বেলিফুল পছন্দ। নৌশাদ বলল। মালিহা বলল, না, আপনি ভুল জানেন। আমার বেলিফুল পছন্দ, তবে বেলিফুলের মালা পছন্দ না। নৌশাদ বলল, বেলিফুলের মালা কি দোষ করল? মালিহা উত্তর দিল না। নৌশাদ বলল, আপনি অনেক প্রশ্নের উত্তর দেন না কেন? মালিহা এবারও উত্তর দিল না। রিকশায় উঠে পড়ল মালিহা। Bilala. যাচ্ছি। আর হ্যামিস্টার নওশাদ, মেয়েরা কিন্তু সবই বুঝে। কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই পাবেন না। পেলে পাবেন শুধু না পাওয়ার যন্ত্রণা। মালিহা চলে গেল। নৌশাদ নিজের চুলে হাত বুলিয়ে বলল, এই জন্যই তো এত ভালো লাগে আপনাকে। আপনার অপেক্ষায় চিরকাল থাকতে রাজি। নিশ্চয় একদিন নিজের করে পাব।